ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 3 মিনিট শোয়ে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আসম ফেরদৌস রহমান। আজ আমাদের আলোচনার বিষয় জিততে জিততে বাংলাদেশের এমন হার আর কত। ফেরদৌস রহমান, আপনাকে স্বাগত। আপনি জানেন কালকে ম্যাচটা আমরা মোটামুটি জিততে জিততে আমাদের হাত থেকে বের হয়ে গেছে, আফসোসের হার বলা যায়। কেমন দেখলেন কালকের ম্যাচ? যদি লাস্টের রেজাল্টের কথা যদি চিন্তা না করে, অ্যাকচুয়ালি বাংলাদেশ বেশ অ্যাকচুয়ালি এটা আশানুরূপই ছিল, মানে প্রত্যাশার চেয়েও বেশি অ্যাকচুয়ালি ভালো করেছে। যদি বিশ্বকাপের আগে বাংলাদেশের ফর্ম চিন্তা করি আর আইপিএলে সাউথ আফ্রিকান ব্যাটসম্যান বলার মানে দলের সবার যে পারফরমেন্স ছিল সেটা যদি বিবেচনা করি, যে বিশ্বকাপে সাউথ আফ্রিকা আর বাংলাদেশের ম্যাচের রেজাল্ট কী হতে পারতো, যে কেউ বলতো যে বড় ব্যবধানে হার। সেখানে আমরা ম্যাচের একটা বড় অংশ জুড়ে বাংলাদেশের জয়ের পার্সেন্টেজ ছিল, প্রবাবিলিটি রেশিওতে বাংলাদেশে গিয়েছিল। সেখানে শেষের আক্ষেপটা যদি বাদ দেয় তাহলে বলতে হবে বাংলাদেশ বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে ওভারঅল। আসলে ফেরদৌস, হার তো আসলে হারি। তো আসলে আম্পায়ার বিতর্ক নিয়ে একটা কথা হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন প্লেয়ারও এটা নিয়ে কথা বলছে। এটা আসলে কি হয়েছিল কালকে আম্পায়ার ইস্যুটা? এখানে দুটো এলবিডব্লিউ ডিসিশন নিয়ে আমাদের মানে সমর্থকদের মনে আপত্তি আছে। একটা হচ্ছে তাহিদ হৃদয়ের যে এলবিডব্লিউ ছিল, আর দ্বিতীয় হচ্ছে এর বার্টম্যানের বলে মাহমুদুল্লাহকে একটা এলবিডব্লিউ ডিসিশন নেওয়া হয়েছিল, যেটা রিভিউ নেওয়ার পরে দেখা গেছে যে সেটা আউট হয়নি। কিন্তু সেই বলটা আসলে পায়ে লেগে 4 হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, লতে বলা হচ্ছে যে আউট দেওয়ার পরে বাকি সব কিছু ডেড। ফলে এই 4 রান তখন বাংলাদেশ পায়নি, আবার বাংলাদেশ হেরেছে আবার 4 রানে। এটা একটা প্রবলেম। কিন্তু এটা এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে যে আম্পায়ার আউটের ডিসিশন দেওয়ার পর দেখা যায় লেগ বাই 4 হয়েছে, কিন্তু 4 পায়নি। এমন বাংলাদেশ এর চেয়েও ক্লোজ ব্যবধানে একবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল, 3 রানে হেরেছিল। সেই ম্যাচেও মুশফিকুর রহিম এভাবে এলবিডব্লিউ হয়েছিলেন, কিন্তু রিভিউ নেওয়ার পর দেখা যায় এলবিডব্লিউ নন। সেই ম্যাচেও আমরা 4 রান পাইনি। ফলে এটা নতুন কোনো ঘটনা না। কিন্তু কথা হচ্ছে এই নিয়মটা যদি কোনো বিশ্বকাপ ফাইনালে হয়ে থাকে কারণে ম্যাচ বদলে দিতে পারে। যেমন 2019 বিশ্বকাপে কিন্তু একটা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ডিসিশন নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়ে গিয়েছিল। তো এরকম যদি এই কারণেই সাবেক ক্রিকেটাররা বলছেন যে এই নিয়মটা একটু বদলে ফেলার কথা। আর দ্বিতীয় আরেকটি এলবিডব্লিউ ডিসিশন যেটা, যে তাহিদ হৃদয় যেটা এলবিডব্লিউ হয়েছেন, সেটা আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেওয়ার পর দেখা গেছে সেটা আম্পায়ার্স কল ছিল। তো এটা নিয়েও বাংলাদেশের সমর্থকদের মনে একটু ক্ষোভ যে এটা তো ডিসিশনটা বাংলাদেশের বিপক্ষে গেল। কিন্তু আম্পায়ার্স কল নিয়ে আসলে আমাদের প্রশ্ন করার উপায় নেই, কারণ আম্পায়ার্স কলটা হচ্ছে আমাদের টেকনোলজিতে সব সময় সব তথ্য দেওয়া যায় না বলেই আম্পায়ার্স কলটা রাখা হয়। আর আম্পায়ার্স কলকে আমি ভুল বলতে পারি না। আম্পায়ার্স মাঠে যখন একজন আম্পায়ার তার খালি চোখে দেখছেন, তখন তার কাছে যখন মনে হচ্ছে যে এটা আউট, তাহলে এবং টেকনোলজি যখন বলছে যে এটা আউট না বলতে পারছে না, অর্থাৎ আম্পায়ার্স কল মানে আম্পায়ার কল, তখন আমি এটা নিয়ে বলতে পারি না। আসলে ম্যাচের জেতা হারা আম্পায়ার্স কল জানিয়ে আলোচনা করি, মূল কথা আমরা হেরে গেছি। আসলে এই হেরে যাওয়ার পিছনে টিম কম্বিনেশনটা কেমন দেখছিলেন আপনি গতকালকে? টিম কম্বিনেশনে কালকে বাংলাদেশের হারের পেছনে টিম কম্বিনেশন একটা সমস্যা আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে আমরা নিউ ইয়র্কে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি সবগুলো ম্যাচই দেখেছি যে পেস বোলাররা প্রাধান্য বিস্তার করছে। ভারত 3 জন পেসার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার ইউজ করেছে, পাকিস্তান 4 জন পেসার ইউজ করেছে, এমনকি সাউথ আফ্রিকাকেও বিপদে ফেলার কাজটা নেদারল্যান্ড পেস বোলার দিয়ে করেছে। ফলে বাংলাদেশ দলে কালকে পেসার দরকার ছিল বেশি। বাংলাদেশ মূল 3 পেসার নিয়ে নেমেছে, কিন্তু এতদিন বাংলাদেশ দল সৌম্য সরকারকে দলে রেখেছে। যেদিন যে ম্যাচে বাংলাদেশের আসলে একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার ছিল, আমি বলছি না সৌম্য সরকার বাদ দেওয়া ভুল, কিন্তু আমি এতদিন তাকে চেষ্টা করার পর যেই ম্যাচে আসলেই তার পেস বোলিংটা আমাদের দরকার ছিল, সেই ম্যাচে তাকে বসিয়ে জাকির আলীকে ইনক্লুড করা, এটা টিম কম্বিনেশনের একটা ভুল। কারণ হচ্ছে নিউ ইয়র্কের প্রতিটা ম্যাচে দেখা গেছে কি এখানে রান করতে হলে 15 থেকে 16 ওভারে আগে রান করে ফেলতে হবে। এরপরে উইকেটে মানে বিগ হিট বা নেমে বিগ হিট করা যায় না। হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান পারেনি, বা পাকিস্তানের ইফতেখার আহমেদ পারেনি। সেখানে আমরা যদি শেষ দিকে নেমে জাকির আলী বিগ হিট করবে এই আশা জাকির আলীকে নেওয়াটা খুবই ভুল ডিসিশন ছিল। এবং গতকালকে সেটা কিন্তু দেখা গেছে, কারণ নিউ ইয়র্কের কন্ডিশনে 2 দলই 14 ওভার পর্যন্ত বেশ ভালো রান করেছে, এরপরে তারা রান করতে পারেনি। এর আগের ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচেও তাই হয়েছে, 14 ওভারের পরে রান করা যাচ্ছে না, কারণ উইকেটটা এরকম। সেখানে যদি আমরা সৌম্য সরকারকে পেতাম তাহলে যেটা হতো আমরা বোলিংয়ে কিছু বাড়তি ওভার পেতাম, যেটার কারণে আমরা ওদের মিলার থাকার কারণে আমরা সাকিবকে আমরা ইউজ করতে পারিনি। বাঁহাতি স্পিনার সাকিব নর্মালি বাঁহাতি ব্যাটসম্যান থাকলে ইদানিং টি-20তে বোলিং করছেন না।
ফলে আমাদের একজন বোলার সংকট ক্রিয়েট হয়েছিল এবং সেই কারণে আমরা মাহমুদুল্লাহকে ইউজ করেছি। আচ্ছা, এবং মাহমুদুল্লাহ বলতে হবে বেশ ভালো করেছেন, কিন্তু মাহমুদুল্লাহ বেশ ভালো করেছেন আর সে জায়গায় একজন বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার যে ধরনের বলার ইউজ করে সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ড বিপদে ফেলেছে, মানে অত স্প্রিক্স গতি না, তাসকিনের মতো গতিশীল না, মিডিয়াম পেসার, কিন্তু তার বলের এই স্লো উইকেটে কাজে লাগে। সৌম্য ওই ধরনের বলার, এই কম্বিনেশনে সৌম্যকে আরেকটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল, এটা আমি বলছি না, কিন্তু অন্তত এই ম্যাচের কন্ডিশন বিবেচনা করা দরকার ছিল সেই ম্যাচে হয়তোবা জাকের আলী বদলে সৌম্য সরকার বেটার অপশন হতো বাংলাদেশ। ফেরদৌস, আপনি অনেক দিন ধরে খেলার সংবাদ নিয়ে কাজ করেন, আপনি সাকিবের প্রসঙ্গ আসলেন, আমি সাকিবের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। বলা হচ্ছে সাকিব আল হাসান ফর্মে নেই, তবুও খেলছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে সাকিবের ইস্যুতে সবাই যেটা বলে যে বিশ্বসেরা অলরাউন্ডার, বিশ্বকাপের আগে উনি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও আবার বিশ্বকাপের আগেই কিন্তু শীর্ষস্থান ফিরে পেয়েছেন। ফলে এরকম একজন খেলোয়াড়কে আপনি দলে না নিয়ে থাকতে পারেন না। কিন্তু যদি আমি তার অতীত বিবেচনা না করি, বর্তমান ফর্ম বিবেচনা করি, তার বর্তমানে ব্যাটিংয়ের সময় যে চোখে যে একটা সমস্যা হচ্ছে, যেটা নিয়ে গতকালকে তামিম ইকবালও কথা বলেছেন, আচ্ছা, বিশ্লেষণে বিশ্লেষণে বলেছেন, তো তারও মনে হচ্ছে সাকিবের চোখের সমস্যাটা নিয়ে কাজ করা দরকার। এই ধরনের ইস্যুতে গতকালকের উইকেটটা ছিল সম্পূর্ণ পেস বান্ধব। আমরা গত বিশ্বকাপের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দেখছি সাকিব পেসের বিরুদ্ধে তার চোখের সমস্যা প্রচণ্ড ফেস করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে যেটা হয়েছে, পেস বোলারের বলেই উনি আউট হয়েছেন বাউন্সারে। গতকালকেও কিন্তু বাউন্সারে আউট হয়েছেন। এর আগেও তাকে দেখা গেছে যখনই শর্ট বল, মানে খাটো লেন্থের বল করা হচ্ছে, উনি সমস্যায় পড়ছেন, কারণ হচ্ছে উনি বাম চোখের সমস্যার কারণে উনি হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে গতকালকের উইকেটে ছিল পুরোপুরি পেসবান্ধব উইকেট, এবং গত কিছুদিন ধরে তাকে সাকিব, অন্তত যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবের বাঁহাতি স্পিনটা খুব একটা কাজে আসছে না। আচ্ছা, আর দ্বিতীয়ত সাকিবের মাইন্ড সেট আপ হয়ে গেছে, যদি টি-20 ম্যাচ আপ অপশন বলে একটা ব্যাপার আছে, যে বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বাঁহাতি বলার বোলিং করলে মার খাওয়ার সম্ভাবনা আছে, তাকে ডানাতি ব্যাটসম্যানের জন্য বোলিং করে। সাকিবের মাথায় এটা খুব ভালো কাজ করে, ফলে যেটা হয় বাঁহাতি ব্যাটসম্যান উইকেটে আসলে সাকিব দেখা যায় যে বোলিং আসে না। এই কারণে গতকালকে দলের একজন গুরুত্বপূর্ণ বোলার, কিন্তু সাকিব মাত্র 1 ওভার বল করেছেন। এবং এটা আমরা ম্যাচের আগেও বলেছিলাম, সাকিবকে সম্ভবত এই ম্যাচে বসিয়ে রাখা হলে ভালো হতো। এবং পরে দেখা গেছে, এবং সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখন ওদের সবচেয়ে গতিশীল বোলার নরকিয়া বোলিং করেন, এবং গতকালকে নরকিয়ার বাউন্সারে কিন্তু সাকিব আউট হয়েছেন। যে আউটের ধরন দেখে বীরেন্দ্র সেহবাগের মতো নিরপেক্ষ বিশ্লেষক বিরক্ত হয়ে গেছেন, বলেছেন যে সাকিবের অবসর নেওয়া উচিত, টি-20 থেকে অবসর নেওয়া উচিত। মানে আমরা অতটুকু বলবো না, কিন্তু গতকালকে ব্যাটিং দেখে মনে হচ্ছে আর সাকিব ছন্দে নেই। এই বছর সাকিবের টি-20তে স্ট্রাইক রেট 100 নিচে। আচ্ছা, টি-20তে মিডল অর্ডারের একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট যখন 100 নিচে, যার গড় এখন 12 বা 13-র নিচে, তখন সাকিবের ব্যাটসম্যান সাকিবকে নিয়ে অবশ্যই প্রশ্ন উঠে যায়। তবে এটা এই নয় যে আমরা বলবো যে পরের ম্যাচও তাকে বেঞ্চ করে দিতে বা তাকে বসিয়ে দিতে, কারণ পরের ম্যাচগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যেই ভেন্যুতে খেলা, সেন্ট ভিনসেন্টে আবার আমাদের সাকিবকে প্রয়োজন। আচ্ছা ফেরদৌস, এবার ছোট করে আপনার কাছে জানতে চাইবো, বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এখন অবস্থান কি? অ্যাকচুয়ালি গতকালকে যে বাংলাদেশের যে ম্যাচের ফলাফল বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাবনার মধ্যে কোনো প্রভাব ফেলেনি, কারণ হচ্ছে আপনি গ্রুপের ফার্স্ট হন বা সেকেন্ড হন, কোনো প্রভাব পড়বে না। আপনার গ্রুপ নির্ধারিত আছে, আপনি প্রথম হলেও আপনি যাদেরকে বিপক্ষ হিসেবে পাবেন, সে সেকেন্ড হলেও তাই হবে, কারণ হচ্ছে এটা প্রি ডিটারমাইন্ড। ফলে এটা আমাদের কোনো প্রভাব পড়বে না। আমাদের যেটা হচ্ছে, আমরা অলরেডি শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার কারণে যেটা হচ্ছে, আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যেন কোনো অঘটন না হয় সেটা নিশ্চিত করা। বাংলাদেশের জন্য সুবিধার কাজ হচ্ছে সেন্ট ভিনসেন্টের যেটা খেলা, সেন্ট ভিনসেন্টের ভেন্যু অলমোস্ট আমাদের মিরপুরের মতো, মানে মিরপুরের যে স্পিনাররা প্রাধান্য করে, রান একটু কম হয়, 140 রানই অনেক রান বলে মনে হয়। সেন্ট ভিনসেন্টের সেম, বাংলাদেশ ওখানে স্পিনারের সুবিধা পাবে। আমার ধারণা সেই ম্যাচের জন্য শেখ মেহেদীকেও হয়তো বা নিয়ে আসা হতে পারে। এবং আমার খুবই ধারণা হচ্ছে নেদারল্যান্ডসের বোলিং খুব ভালো হলে ওদের ব্যাটিংয়ে অনেক ঝামেলা দেখা যাচ্ছে, ফলে বাংলাদেশের ওই ম্যাচটা খুব একটা সমস্যা হবে না। আর নেপালের বিপক্ষে যদি বাংলাদেশের সমস্যা হয়, তাহলে হয়তো বিশ্বকাপে সুপার এইটে খেলা এই যে পরের ম্যাচগুলোতে আমাদের যে টপ অর্ডার ব্যাটিং বিপর্যয় আমরা দেখছি, আমি জানি না এটা কতটুকু ঠিক হবে। সেই জায়গা থেকে আমি ছোট করে, আমরা একদম শেষ পর্যায়ে ছোট করে জানতে চাইবো আপনার কাছে, বাংলাদেশ ক্রিকেট দলের এরকম জিততে জিততে হেরে যাওয়া আমরা আর কতটা সইব? এটা আসলে মেন্টালিটির ব্যাপার। বাংলাদেশ যখন একদম ক্লোজ ম্যাচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ম্যাচ বের করে আর ক্ষমতাটা দেখা যাচ্ছে শুধুমাত্র মাহমুদুল্লাহর মধ্যেই আছে। আচ্ছা,
গতকালকেও মাহমুদুল্লাহ ওই শটটা যদি শেষ জাস্ট পর্যন্ত। 2 মিটার এদিক ওদিক হলে কিন্তু ম্যাচটা একদম, বের হয়ে ম্যাচ যাচ্ছে, বের হয়ে কিন্তু এর বাইরে আর কারোর মধ্যে সেই মেন্টালিটিটা দেখা যাচ্ছে না। মানে মাথা ঠান্ডা রেখে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা, মানে এই কাজটা মাহমুদুল্লাহ 2016 সালে পারেননি, নিজে পারেনি ভারতের বিপক্ষে, কিন্তু এরপর থেকে মাহমুদুল্লাহ সেই ক্ষমতাটা অর্জন করেছেন। কিন্তু এই ক্ষমতাটা অন্য কারোর মধ্যে দেখা যাচ্ছে না। এটা কিন্তু আসলে শক্তির ব্যাপার বা স্কিলের ব্যাপার সেটা কিন্তু, এটা মেন্টালিটি, মানসিক যেমন ভারত শক্তির পাকিস্তান ব্যাপার ম্যাচেও যেটা আমরা দেখেছি যে ভারত একটা উইকেট যাওয়ার পরে ভারতের মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেল আর পাকিস্তানের কাজ ঝুলে পড়লো। বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ ছাড়া অন্যদের মধ্যে মানে এই কাজ ঝুলে যাওয়ার ব্যাপারটা আছে। আচ্ছা, ফলে এই মেন্টালিটি নিয়ে অনেকদিন আমাদের কোচরাও বলছেন কাজ করবেন, কিন্তু এই কাজটা যতদিন না হচ্ছে ততদিন মনে হয় আমাদের এভাবে ওই কাছে গিয়ে হারার দুঃখটা পেতে হবে। আচ্ছা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিট শোর সঙ্গে।